আসসালামু আলাইকুম। একটি কথা আছে, বাপ-দাদার নাম নাই, চান মরলের বিয়ায়। আমাদের বাংলাদেশের রাজনৈতিক বর্তমান যে প্রেক্ষাপট খুবই ঘোলাটে। এই যে বর্তমান পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার এবং যারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে তাদের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। আজকে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে বলেছেন তারা বৈঠকের আলোচনাতে সন্তুষ্ট হতে পারেননি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাতে তারা সন্তুষ্ট হতে পারেননি। তারা নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে তারা ব্যথিত হয়েছেন। এই নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। সেই প্রতিক্রিয়া জানানোর মধ্যে রয়েছে আমাদের বাংলাদেশে যে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। সেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নাহিদ ইসলাম প্রতিক্রিয়া জানিয়েছে। নাহিদ ইসলাম বলছে, যদি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হয়, যদি পরিপূর্ণ সংস্কার না করা হয়, তাহলে আগামীতে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটি তারা ভেবে দেখবেন। এখন কথা হলো, ভাই তোমরা শুক্র 8 দিন হলো একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছ। তোমাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত তোমরা বিভিন্ন কার্যক্রমের জন্য বিতর্কিত। শুধু তাই নয়, এখনও তোমরা নিবন্ধন পাওনি। এখনই তোমরা বলছো তোমরা ভেবে দেখবা আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবা কিনা যদি এই অন্তর্বর্তী সরকার সংস্কার ছাড়া নির্বাচন দেয়। এখন কথা হলো, যে সকল রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি যে দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে, এটি কি অন্যায়? এমন কথা কি বিএনপি বলতে পারে না? বিএনপির কি সেই ইখতিয়ার নেই? বিএনপি গত 15টি বছর অনেক প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবেলা করে টিকে আছে। এরকম একটি বড় রাজনৈতিক দল নির্বাচন চাইবে, এটিই তো স্বাভাবিক কথা। এখন নাহিদ ইসলাম ভাই, তুমি বলছো যদি সংস্কার ছাড়া, পরিপূর্ণ সংস্কার ছাড়া এই অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা করে, সেই নির্বাচনে তোমরা অংশগ্রহণ করবা কিনা সেটি নিয়ে তোমরা ভেবে দেখবা। তোমাদের ভাবনায় কার কি আসে যায় সেটি কি তোমরা কখনো ভেবে দেখেছ? গত পহেলা বৈশাখে তোমরা যে একটি অনুষ্ঠান করেছিলে দলীয়ভাবে, সেখানে কয়জনের উপস্থিতি ছিল? তোমাদের নেতাকর্মী যে কয়জন ছিল তার চেয়ে বেশি তো গণমাধ্যম কর্মী ছিল, ইউটিউবার ছিল। তোমরা কি বুঝতে পারছো না তোমরা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছ? তোমরা যে জুলাই আগস্টে জিরো থেকে হিরো হয়েছিলে, এখন তোমরা নতুন রাজনৈতিক দল করার কারণে তোমরা আবার সেই জিরোতেই চলে এসেছ। এটি কি এখনো তোমাদের বোধগম্য হচ্ছে না? তোমরা বলছো পরিপূর্ণ সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া যাবে না, তোমরা নির্বাচনের বিরোধিতা করছো। তোমরা যে কেন এমন করছো, কি উদ্দেশ্য রয়েছে, সেটি কিন্তু সাধারণ মানুষের কাছে এখন দিনকে দিন স্পষ্ট হচ্ছে। এই খবরটি যখন আমি পড়ছিলাম, সেই খবরের কমেন্টস বক্সে আমি যখন চোখ দিই তখন দেখি অনেকে এই বিষয়ে অনেক নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, আল্লাহর রাস্তে ভাই তোমরা থামো, তোমরা নির্বাচনের কথা বলো না। তোমরা যদি নির্বাচনের কথা বলো, তোমাদের এমন করুণ পরিণতি হবে, তোমরা একটি আসনও পাবা না, তখন কিন্তু জনগণের সামনে আর কখনো মুখ দেখাতে পারবা না। তোমরা যে জুলাই আগস্টকে ভিত্তি করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছ, সেটি কিন্তু জনগণ বুঝে গেছে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ একটি কথা বলেছেন। সেটি কেন বলেছেন? আমরা গত পরশুদিন দেখেছি ঢাকার বুকে রাজপথে আওয়ামী লীগ বড়সড় একটি বিক্ষোভ মিছিল করেছে। সেই বিক্ষোভ মিছিল দেখে হাসনাত আবদুল্লাহ হয়তো কাঁপুনি ধরেছে। তিনি বলছেন, আমরা নীরবতা পালন করছি দেখে, আমরা শিষ্টাচার বহির্ভূত কার্যক্রম করছি না বলে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। শুধু তাই নয়, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন। সেই হুঁশিয়ারিটি কাকে দিচ্ছেন সরাসরি কিন্তু নাম উল্লেখ করেননি, কিন্তু এই নিয়েও প্রশ্ন উঠছে। তিনি বলছেন তারা যদি শিষ্টাচার বহির্ভূত কাজ করেন তাহলে সেটি সামাল দিতে পারবেন তো? তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন যে সামাল দিতে পারবেন তো? সেটি কি সেনাবাহিনীকে, নাকি অন্তর্বর্তী সরকারকে, নাকি যারা বিক্ষোভ মিছিলটি করেছে, অর্থাৎ আওয়ামী লীগ যে বিক্ষোভ মিছিলটি করেছে তাদের উদ্দেশ্যে বলেছে?
আওয়ামী লীগের উদ্দেশ্যে যে বলেনি সেটি কিন্তু তার সেই ফেসবুক স্ট্যাটাসে বোঝা গিয়েছে, হয়তো তিনি অন্য কাউকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন। এখন কথা হলো, জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে এখন অবধি হাসনাত আবদুল্লাহ যে ধরনের কার্যক্রম করেছে, কোথাও কি তিনি শিষ্টাচার মেনে কাজ করেছেন? তিনি কি রাজনৈতিক শিষ্টাচার বুঝেন? রাজনৈতিক শিষ্টাচার কাকে বলে? তিনি যে ধরনের কার্যক্রম পূর্বে করেছেন, যে ধরনের হুমকি দমকি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছেন, সেটি কি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? যাই হোক, আমি প্রথম যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে বাপ দাদার নাম নাই, চান মরলের বিয়াই। এখন আপনারা বুঝতে পারছেন তো আমি কথাটি কেন বললাম? যাদের রাজনৈতিক দলের এখন পর্যন্ত নিবন্ধনই হলো না, যাদেরকে জনগণ ওইরূপভাবে এখনো চিনেই না, রাজনৈতিক ব্যক্তি হিসাবে তাদের এখন পর্যন্ত নিজেদের একটি অবস্থান তৈরি করতে পারলো না, তারা হুঁশিয়ারি দিচ্ছেন যদি পরিপূর্ণ সংস্কার ছাড়া নির্বাচনের ব্যবস্থা করে এই অন্তর্বর্তী সরকার, তাহলে তারা ভেবে দেখবেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা। যাই হোক, অনেক কথাই বলেছি, আমার কথায় কোনো ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।